আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ মেহেদি হাসান, পড়াশোনা করছি বুয়েটে, ডিপার্টমেন্ট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে পর্যাবৃত্ত গতির সরল ছন্দে স্পন্দন। তো সরল ছন্দে স্পন্দন আলোচনা করার শুরুতেই আমাদেরকে কিছু জিনিস নিয়ে আলোচনা করতে হবে। সেই জিনিস নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। মানে আমরা যদি সরল ছন্দে স্পন্দনকে অনেক ভালো মতো বুঝতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই পর্যাবৃত্ত গতি এবং স্পন্দন গতি সম্পর্কে আমাদের আইডিয়া রাখতে হবে। তো চলো আমরা শুরু করে যাই যে পর্যাবৃত্ত গতি এবং স্পন্দন গতি কী, এটা নিয়ে আলোচনা করব। এবং এটা বোঝার পর, ডিটেল বোঝার পর আমরা কী করবো, স্পন্দন গতি নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, প্রথমটা নিয়ে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের পর্যাবৃত্ত গতি। তো পর্যাবৃত্ত গতি আমরা সচরাচর একটা ফ্যানকে দেখছি, কিন্তু আমরা আমাদের বাসাদের বাড়িতেই সবসময় ফ্যান আছে। সো ফ্যানটা কীরকম হয় দেখো তো, ফ্যানটা হয় এরকম যে ফ্যানের পাখা আছে, মনে করো 3টা পাখা আছে। তো ফ্যানটা এইভাবে ঘুরতেছে, ক্রমাগতভাবে এভাবে ঘুরতেছে। একটা জিনিস খেয়াল করো, ফ্যানটা যে ঘুরতেছে ক্রমাগতভাবে কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর কিন্তু অতিক্রম করতেছে। এই বিন্দু থেকে ফ্যানটা যখন ঘুরে এই বিন্দুতে ঘুরে আবার এই বিন্দুতে চলে আসছে, সে কিন্তু আবার এই বিন্দুকে আবার অতিক্রম করতেছে। এবং কোন দিক দিয়ে? এই দিক দিয়ে। আবার যখন ঘুরে আসতেছে সে আবার এই দিক দিয়ে অতিক্রম করতেছে। মানে এখানে কোনো একটা বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর আবার একই দিক থেকে অতিক্রম করতেছে। আচ্ছা, ফ্যানের এক্সাম্পল বাদ দিয়ে যদি আমি ঘড়ির কথা চিন্তা করি, আমাদের ঘড়ির উদাহরণ যদি নেই, এখানে কয়টা বাজছে মনে করো 12টা, 6টা, 3টা, এখানে মনে করো 9টা দেয়া আছে। তো মনে করি যে ঘন্টার কাটা এখানে দেয়া আছে মনে করো 12টায় ঘন্টার কাটা তাক করা আছে এখানে, ঘন্টার কাটা আছে 12টায়। তো 12টা যখন বাজছে, ঠিক 12 ঘন্টা পর আবার কিন্তু 12টা বাজবে। আবার এখানে যে আবার পরে আবার 12 ঘন্টা পর আবার 12টা বাজবে, আবার 12 ঘন্টা পর আবার 12টা বাজবে। এবং এই 12 ঘন্টা পর মানে কি, নির্দিষ্ট সময় পর পর এই ঘন্টার কাটাকে কিন্তু এই ঘড়িটা আমার অতিক্রম করতেছে, এবং নির্দিষ্ট দূরত্ব পর কিন্তু অতিক্রম করতেছে। কিন্তু এই নির্দিষ্ট দূরত্বটা কি, তার পরিসীমার সমান দূরত্ব। তার মানে কোনো একটা বস্তু যদি কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে এবার কি এই একই দিক থেকে কিন্তু অতিক্রম করতেছে। কোনো একটা বস্তু যদি কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে একই সময় পর পর অতিক্রম করে, তাহলে সেই বস্তুর গতিকে আমরা বলবো হচ্ছে পর্যাবৃত্ত গতি। ওই ডেফিনেশনে এখানে লেখা আছে যে কোনো গতিশীল বস্তু বা বস্তু কণার গতি যদি এরকম হয়, হয় বস্তু হতে পারে অথবা কোনো একটা কণা হতে পারে, কণার জন্য এই সূত্রটা প্রযোজ্য। বা বস্তু বা বস্তু কণার গতি যদি এমন হয় যে এটি তার গতিপথের কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে, বললাম গতিপথের যে কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর, বললাম কি এই 12 ঘন্টা মানে কি নির্দিষ্ট সময় পর পর, এবং একই দিক থেকে, নট বিপরীত দিক থেকে, একই দিক থেকে যদি অতিক্রম করে, তাহলে এই যে বস্তুটা আছে বস্তুর গতিটাকে আমরা বলবো পর্যাবৃত্ত গতি। তার মানে ঘড়ির গতিকে আমরা বলতে পারি কি, পর্যাবৃত্ত গতি। তার ফ্যান যে ঘুরতেছে এটাকে আমরা বলতে পারি কি, পর্যাবৃত্ত গতি। এরকম পর্যাবৃত্ত গতির অসংখ্য উদাহরণ আছে। চিন্তা করো তুমি, এই যে মনে করো এখানে আমাদের এখানে সূর্য আছে, এখানে সূর্যের চারদিকে পৃথিবী ঘুরতেছে, পৃথিবী ঘুরতেছে এবং নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে কত দিন পর পর, 365 দিন পর, এবং একই দূরত্ব অতিক্রম করে ঘুরতেছে। তাহলে আমরা বলতে পারি কি, পৃথিবীর গতিটাকে আমরা বলতে পারি কি, পর্যাবৃত্ত গতি। এরকম পর্যাবৃত্ত গতির অসংখ্য উদাহরণ আছে। আশা করি পর্যাবৃত্ত গতি সম্পর্কে আমাদের বুঝতে পারছি। তো পর্যাবৃত্ত গতির একটা বিশেষ পার্ট হচ্ছে আমাদের স্পন্দন গতি। কি বললাম, পর্যাবৃত্ত গতির একটা বিশেষ পার্ট হচ্ছে কি, স্পন্দন গতি। কোনো একটা বস্তু যদি পর্যাবৃত্ত গতি হয়, তাহলে এর মধ্যে আরও একটা বিশেষ ধরনের গতি পড়ে, সেই গতিটার নাম হচ্ছে স্পন্দন গতি। একটা জিনিস চিন্তা করি যে আমরা হয়তো অনেক ঘড়ির নিচে যেই ঘড়ি কাটা আছে না, ঘড়ি কাটার নিচে আমরা এক ধরনের বিশেষ ধরনের একটা দোলনা দেখছি, যে এবার সে দুলতেছে এইভাবে, এভাবে ঘড়ি কাটার নিচে এবার সে দুলতে শুরু করে। ঘড়ি কাটার নিচে এক ধরনের ঘড়ি পাওয়া যায়। তো ওই জিনিসটাকে বলা হয় সরল দোলক। চিন্তা করি এটা একটা সরল দোলক, যে এইভাবে কাঁপতেছে। আমি যদি একে ছেড়ে দিই, এভাবে টোকা দিই, তাহলে এইভাবে কাঁপতে শুরু করবে। ঠিক এরকম একটা জিনিস, এ কাঁপতেছে, এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে। তাহলে কি এই বস্তুটা এদিকে গেছে, আবার এদিকে আসতেছে, আবার এদিকে গেছে, আবার এদিকে আসছে, এইভাবে আসতেছে কিন্তু। তাহলে খেয়াল করে দেখি, এই যে বস্তু যে এই বিন্দুটাকে যায়, গেছে, আসছে, আবার আসলো, আবার গেছে, আবার আসছে, আবার এই বিন্দুটাকে চিন্তা, এই বিন্দুটাকে সে একবার এই দিক থেকে অতিক্রম করলো, আবার গেছে, আবার আসছে, আবার আসলো, আবার এই দিক থেকে অতিক্রম করলো। তাহলে আমি বলতে পারি কি, এই বস্তুর গতিটাকে আমি বলতে পারি কিন্তু পর্যাবৃত্ত গতি। তাহলে এই পর্যাবৃত্ত গতির মধ্যে একটা বিশেষ ধরনের পার্ট আছে পর্যাবৃত্ত গতি। এই পর্যাবৃত্ত গতিটা কি, অনেকটা বৃত্তাকার। কিন্তু এই পর্যাবৃত্ত গতিটা কি, যে পর্যাবৃত্ত গতিটার মধ্যে যদি এমন একটা ধর্ম থাকে যে তার পর্যায়কাল অর্ধেক সময় একদিকে যায় এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে আসে। বললাম, কোনো একটা বস্তু যদি তারে যায়, আবার দেখাচ্ছি, পর্যায়কাল অর্ধেক সময় এদিকে যায়, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে আসে। মনে করি যে তার পর্যায়কাল হচ্ছে 2 সেকেন্ড, তাহলে অর্ধেক সময় কি এই 1 সেকেন্ড সেই দিকে থাকবে আর 1 সেকেন্ড সেই দিকে থাকবে। যদি কোনো একটা বস্তু যদি এরকম হয়, তার পর্যায়কাল অর্ধেক সময় একদিকে যায় এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে আসে, তাহলে সেই বস্তুর গতিটাকে আমরা বলতে পারবো স্পন্দন গতি। এই ডেফিনেশন এখানে দেয়া আছে যে পর্যাবৃত্ত গতি সম্পন্ন, তার মানে কি, অবশ্যই বস্তুর গতিটাকে পর্যাবৃত্ত গতি হতে হবে, পর্যাবৃত্ত গতি হওয়া মাস্ট। পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু বা বস্তুকণার গতি যদি এমন হয় যে এটি তার পর্যায়কালের, বললাম কি পর্যায়কাল হচ্ছে 2 সেকেন্ড, তার অর্ধেক সময় মনে করে 1 সেকেন্ড এদিকে গেছে আর বাকি অর্ধেক সময় এদিকে গেছে। তো অর্ধেক সময় একদিকে যায়, মনে করে ডান দিকে গেছে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে আসে। এবার আছে
বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে আসে, তাহলে সেই বস্তুর গতিটাকে আমরা বলতে পারবো স্পন্দন গতি। তো এখন তার মানে আমি বলতে পারতেছি যে পর্যাবৃত্ত গতির একটা বিশেষ পার্ট হচ্ছে কি স্পন্দন গতি। তার মানে একটা প্রশ্ন আসতেই পারে যে সকল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি, বাট সকল পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি নয়। এরকম আমরা 19 কিন্তু অনেক উদাহরণ পড়ছিলাম, অনেক প্রশ্ন আসছিল। ঠিক অন্যভাবে স্পন্দন গতিরও একটা বিশেষ পার্ট হচ্ছে আমাদের সরল ছন্দিত স্পন্দন গতি। তার মানে কি সরল ছন্দের স্পন্দন গতি হচ্ছে কি এটার একটা বিশেষ পার্ট হচ্ছে স্পন্দন গতি, স্পন্দন গতির একটা বিশেষ পার্ট হচ্ছে কি সরল ছন্দের স্পন্দন গতি। এখন আমরা সরল ছন্দের স্পন্দন গতি দেখব। তো এই ডেফিনেশনটা বলা হচ্ছে যে স্পন্দন গতি সম্পন্ন কোনো বস্তু বা বস্তু কণার গতি যদি এরকম হয়, কি বললাম, স্পন্দন গতি সম্পন্ন বস্তু বা বস্তু কণার গতি যদি এরকম হয় যে তার উপর ক্রিয়াশীল ত্বরণ, এখানে কন্ডিশন দেওয়া আছে, কি বললাম, তার উপর ক্রিয়াশীল ত্বরণ স্মরণের সমানুপাতিক। কার সমানুপাতিক? স্মরণের সমানুপাতিক। তার মানে ত্বরণটা হবে এ প্রপোর্শনটা হবে এক্স, ত্বরণ স্মরণের সমানুপাতিক, কিন্তু বলা আসতে পারে বিপরীতমুখী। তার মানে কি এক্সের আগে একটা মাইনাস দিয়ে দাও, ত্বরণ স্মরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী, তাহলে সেই গতিটাকেই বলা হবে কি সরল ছন্দিত স্পন্দন। বাট ত্বরণ স্মরণের সমানুপাতিক হলেই যে সরল ছন্দিত স্পন্দন হবে তা কিন্তু না, বলা হচ্ছে কি স্পন্দন গতির মধ্যেই গতিটা থাকতে হবে। মানে স্পন্দন গতির একটা বিশেষ পার্ট, সেটার উপর যদি ত্বরণ স্মরণের সমানুপাতিক হয় এবং দিকটা যদি বিপরীতমুখী হয়, তাহলে সেই বস্তুর গতিটাকে আমরা বলতে পারবো যে সরল ছন্দিত স্পন্দন গতি। আচ্ছা, এর সরল ছন্দিত স্পন্দন গতির কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে জানতে হবে। পরীক্ষার মধ্যে এমসিকিউতে অথবা খ নাম্বার প্রশ্নের মধ্যে আসতে পারে। সো এর 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে এই বস্তুটা সরল ছন্দিত স্পন্দন গতির মধ্যে আমরা বললাম কিছুক্ষণ আগেই যে এই বস্তুর গতিটা কী হবে পর্যাবৃত্ত গতি, কিন্তু শুরুতে পড়ছে কিন্তু, তাহলে এর গতি হবে কি পর্যাবৃত্ত গতি। 1 নম্বরটা হচ্ছে পর্যাবৃত্ত গতি হবে। 2 নম্বর পর্যাবৃত্ত গতি যদি হয় তাহলে এটা অবশ্যই স্পন্দন গতি হবে। তো 2 নম্বর পয়েন্টটা লিখবো, এটা হচ্ছে একটা কি স্পন্দন গতি। আর 3 নম্বরটা এর সরল ছন্দ গতি তো মাস্ট বি। তাহলে 3 নম্বরটা হচ্ছে কি এর উপরে কন্ডিশনে বলে দিই যে ক্রিয়াশীল ত্বরণ স্মরণের সমানুপাতিক। 3 নম্বরটা হবে কি ত্বরণ স্মরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। এখানে বলতে পারি। তারপর 4 নম্বরটা হচ্ছে কি এই বস্তুটার গতি হবে কি সরলরৈখিক। এই বস্তুটার গতি বা গতিপথটা হবে কি, এর গতিপথ হবে সরলরৈখিক, মানে বাঁকা হবে না বা বক্রপথ হবে না, গতিপথ সরলরৈখিক হবে। আর গতিপথ যদি সরলরৈখিক হয়, আমরা জানি কোনো একটা বস্তুর গতিপথ যদি সরলরৈখিক হয় তাহলে সেটা কত মাত্রিক গতি হয়? একমাত্রিক গতি। তাহলে এর গতিটা হবে কি একমাত্রিক গতিটা, তাহলে এটা হচ্ছে একমাত্রিক গতি। এই বৈশিষ্ট্যগুলো আমরা একদম পুরো মুখস্থ রাখবো, আমাদের পরীক্ষার মধ্যে এমসিকিউতে বা খ নম্বর প্রশ্নের মধ্যে আসতে পারে। আর একটা কথা যেটা বললাম যে পর্যাবৃত্ত গতির একটা পার্ট হচ্ছে স্পন্দন গতি, স্পন্দন গতির একটা বিশেষ পার্ট হচ্ছে কি সরল ছন্দের স্পন্দন গতি না। তো আমরা এটাকে সহজে একটা চার্টের মধ্যে মনে রাখতে পারি, যে মনে করো হচ্ছে একটা ডায়াগ্রাম এরকম দিলাম। সো এই ডায়াগ্রামটা হচ্ছে কার? পর্যাবৃত্ত গতির ডায়াগ্রাম, পর্যাবৃত্ত গতি। সো পর্যাবৃত্ত গতির মধ্যে একটা বিশেষ পার্ট, এই পার্টটা হচ্ছে কি আমাদের স্পন্দন গতি। স্পন্দন গতি। আবার স্পন্দন গতির মধ্যে আরেকটা পার্ট, সেটাকে কি বলা হচ্ছে সরল ছন্দিত স্পন্দন গতি, বা ইংলিশে বলা হয় সিম্পল হার্মোনিক মোশন, SHM। তার মানে কি পর্যাবৃত্ত গতির পার্ট হচ্ছে সরল স্পন্দন গতি, স্পন্দন গতির একটা বিশেষ পার্ট হচ্ছে সরল ছন্দিত স্পন্দন গতি। তার মানে সকল সরল ছন্দিত স্পন্দনই স্পন্দন গতি প্লাস পর্যাবৃত্ত গতি একই সাথে। তো হচ্ছে এরপর আমরা একটা অ্যানালাইসিস দেখবো, সেটা হচ্ছে একটা বৃত্তাকার গতি আর একটা হচ্ছে রৈখিক গতির মধ্যে সরল ছন্দিত স্পন্দন গতিটা কীরকমভাবে চেঞ্জ হয় বা সরল ছন্দিত গতিটা কীরকম হয় সেটা আমরা দেখবো এখন। আচ্ছা, এখন আমরা বৃত্তাকার গতি এবং সরলরৈখিক গতির মধ্যে একটা সম্পর্ক দেখব। আচ্ছা, একটা চিন্তা করি, এই যে মার্কারটা আছে, এই মার্কারটা আমি এইভাবে ঘুরাচ্ছি। তো আচ্ছা এই মার্কারটা আমি যদি এইভাবে ঘুরাই তাহলে তোমরা দেখতে পারবে একটা বৃত্তাকার পথ ঘুরে মার্কারটা চলে আসতেছে, এই যে একটা বৃত্তাকার পথ তৈরি করে আসতেছে। বাট চিন্তা করো মার্কারটা আমি সামন দিক দিয়ে ঘুরাচ্ছি মার্কারটা, হয়তো তোমাদের কাছে হয়তো জিনিসটা মনে হচ্ছে কি একটু আপ ডাউন করতেছে, কিছু একটা জিনিস আপ ডাউন করতেছে, মানে জিনিসটা কি আসলে বৃত্তাকার পথে ঘুরতেছে জিনিসটা। বাট আমি যদি এক পাশ থেকে দেখি তাহলে মনে হবে কি যে উপরে উঠতেছে নামতেছে, উঠতেছে নামতেছে, উঠতেছে নামতেছে, এরকম একটা জিনিস দেখা যাবে আর কি। তার মানে কি অনেকটা বলতে পারি যে এদিকে একটা ছায়া, তুমি যদি এদিকে টর্চ লাইট অ্যাপ্লাই করো তাহলে এদিকে একটা ছায়া পাওয়া যাবে। ছায়াটা কখনো উপরের দিকে ওঠে, কখনো নিচের দিকে নামে, একটা বস্তু ছায়া পাওয়া যায়। বা আমরা এই অ্যানালাইসিসটাকে একটু অন্যভাবে অ্যানালাইসিসটা করবো। তো একটু দেখি কীরকমভাবে হয়। তো এরকম একটা বৃত্ত আছে, এই বৃত্তের এটা কেন্দ্র আছে, কেন্দ্রটাকে ব্যাস ধরে আমরা একটা রেখা টানলাম। তো এর উপর আবার লম্বটানে একটা রেখা টানলাম, বিন্দুগুলোর নাম দিলাম ABCD এবং মাঝখানে বিন্দুটার নাম দিলাম O বিন্দু। তো একটা জিনিস খেয়াল করি, আমি এই বিন্দু থেকে O
ওর উপরে একটা বি ডি এর উপরে একটা লম্ব টানলাম, সেই লম্বটা কি ও বিন্দুতে ছেদ করছে। তাহলে এ বিন্দুটা মনে করি এখানে একটা বস্তু আছে, তাহলে এই বস্তুটার পাদবিন্দুটা কোথায় আছে বলতো? ও বিন্দুতে আছে। আচ্ছা, এবার এই বস্তুটা ঘুরে 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 বি বিন্দুতে আসলো বস্তুটা। এখন সো বস্তুটা যদি বি বিন্দুতে আসে তাহলে তার পাদবিন্দু কোথায় আসছে? এখানে আসছে। আচ্ছা, তাহলে বলতে পারি যে বস্তুটা এখানে ঘুরে ঘুরে এখানে আসছে। আচ্ছা, উল্টা হয় বলতে পারি না, এই পাদবিন্দুটা এখান থেকে এখানে সরে গেছে। বলা যায় কিন্তু যে বস্তুটা এখান থেকে এখানে ঘুরে গেছে, বাট পাদবিন্দুটা এখান থেকে এখানে সরে গেছে। আচ্ছা, বস্তুটা এখানে ছিল, তারপর আবার মনে করো বস্তুটা ঘুরে ঘুরে এখানে এসে চলে আসছে। আচ্ছা, তাহলে পাদবিন্দুটা কি এখান থেকে যদি লম্ব টানো, পাদবিন্দু কোথায় হবে? এখানে আসবে। তাহলে আমি উল্টাভাবে বলতে পারি পাদবিন্দুটা এখান থেকে এখানে সরে গেছে। প্রথমে চলে এদিকে, পরে পাদবিন্দুটা কোথায় গেছে? এদিকে সরে গেছে। আবার সি বিন্দু থেকে যদি আবার আসে ঘুরে 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 ডি বিন্দুতে আসে, তাহলে আমি বলতে পারবো যে বস্তুটা সি বিন্দু থেকে ডি বিন্দুতে আসছে। বাট চিন্তা করবো আবার কি বলবো, পাদবিন্দু ছিল কোথায়? এখানে। পাদবিন্দু এখন কোথায় আসছে? এখানে। তার মানে পাদবিন্দুটা এখানে সরে গেছে। আচ্ছা, আবার ডি বিন্দু থেকে বস্তুটা যদি আবার এই বিন্দুতে চলে আসে, তাহলে বস্তুটা আমাকে এখানে চলে আসলো, বস্তুটা এইভাবে ঘুরে ঘুরে এই বিন্দু চলে আসলো। তাহলে পাদবিন্দুটা আবার কোথায় গেল বলতো? এই বিন্দু চলে আসলো। তার মানে বস্তুটা বৃত্তাকার পথে একটা পূর্ণ চক্র ঘুরছে, কিন্তু একটা পূর্ণ চক্র ঘুরছে বৃত্তাকার পথে, মানে একটা পর্যায় সম্পন্ন করছে। ঠিক অনুরূপভাবে বস্তুটা যদি একটা পর্যায় সম্পন্ন করে বৃত্তাকার পথে, ঠিক অনুরূপভাবে রৈখিক পথে কিন্তু সে একটা পথ অতিক্রম করছে। পথটা কীরকম? মানে এরকম গেছে, আসছে, আবার আসছে। তার মানে কিন্তু সে একটা কিন্তু পথ অতিক্রম করছে। তাহলে আমরা বলতে পারি যে এই বস্তুটা দেখো, এই বস্তুর পথটা কিন্তু আমার সরলরৈখিক পথ, কিন্তু মানে বৃত্তাকার যে গতিটা আছে এই গতিটাকে আমরা অনেকটা সরলরৈখিক পথের সাথে কিন্তু কম্পেয়ার করতে পারি। এই জিনিসটা হচ্ছে ইকুইভ্যালেন্সের মাধ্যমে। কি বললাম? যে বৃত্তাকার পথ যেটা আছে সেই বৃত্তাকার পথটাকে আমরা সরলরৈখিক পথের মাধ্যমে কম্পেয়ার করতে পারি। কিসের মাধ্যমে? ইকুইভ্যালেন্সের মাধ্যমে। সো বস্তুটা বৃত্তাকার পথে ঘুরুক, অথবা এই বৃত্তাকার পথটাকে কী বলতে পারি? এই যে এই বস্তুটা এইভাবে ঘুরতেছে, আর এইভাবে দেখো এইভাবে যাওয়া আসা যাওয়া। তাহলে বস্তুটা এখান থেকে এখানে গিয়ে যাচ্ছে, আসতেছে, যাচ্ছে, আসতেছে। তাহলে এই বস্তুটার গতিটাকে কী বলতে পারবো আমরা? স্পন্দন গতি। আর স্পন্দন গতির সে যদি এ প্রপোর্শনাল টু মাইনাস এক্স এই ফর্মুলাটা যদি সে মানে, তাহলে আমরা বলতে পারবো কি এটা একটা সরল ছন্দিত স্পন্দন গতি। সরল ছন্দিত স্পন্দন গতির একটা ফেমাস উদাহরণ আছে, সেটা হচ্ছে সরল দোলক। সরল দোলক হচ্ছে একটা সরল ছন্দিত স্পন্দন। কি বললাম? সরল দোলক। এটা সরল ছন্দিত স্পন্দন গতি। আমি বলতে পারবো ভাইয়া সরল দোলক এইভাবে দুলে, বৃত্তাকার পথে এইভাবে ঘুরে, তাই না? তাহলে তো এটা সরলরৈখিক পথ হলো না। আচ্ছা ভাইয়া, সরল দোলকে হওয়া আমরা বুঝলাম কি এ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, এই সম্পর্কটা মানতে হবে। যতক্ষণ পর্যন্ত মানবে, যদি কোনো একটা জিনিস মানে, তাহলে সেটাকে বলতে পারবো আমরা কি সরল ছন্দিত স্পন্দন গতি। সো সরল দোলককে যদি সরল ছন্দিত স্পন্দন করতে হয়, তাহলে তার বিস্তার হতে হয় 4 ডিগ্রি কম। এই যে বিস্তার আছে না, এটা এই কোণটা হইতে হয় 4 ডিগ্রি কম হইতে হয়। 4 ডিগ্রি যদি কম হয়, তাহলে তুমি চিন্তা করো এই জিনিসটা অনেকটা সরল হয় কিন্তু। বা চিন্তা করি যে এখানে বড় একটা পথ আমি একটা আঁকলাম, আমি যদি খুবই ছোটো একটা জিনিস এখান থেকে নেই, লেখা কিন্তু একটা সরলরেখা, কিন্তু ক্ষুদ্র একটা জিনিস সরলরেখা। তার মানে একটা যদি একটা বিরাট একটা বড় বৃত্তচাপ তৈরি করে, এই ছোটো একটা যদি অংশ, এই ছোটো একটা অংশ কিন্তু একটা অনেকটা সরলরেখার মতো। তার মানে আমরা বলতে পারি যে এইটা বিস্তার যদি 4 ডিগ্রি কম হয়, বিস্তার মানে কি সাম্যাবস্থান থেকে সে কতটুকু সরে গেছে, সাম্যাবস্থান থেকে সে কতটুকু সরে গেছে সেটাকে বলা বিস্তার। বিস্তারটা যদি 4 ডিগ্রি কম হয়, তাহলে এই বস্তুর গতিটাকে আমরা বলতে পারবো কি সরল ছন্দিত স্পন্দন গতি। অনুরূপভাবে আরেকটা সরল ছন্দিত স্পন্দন গতির উদাহরণ আছে, সেটা হচ্ছে স্প্রিং। সেই স্প্রিংটা কীরকম? যে মনে করেন একটা এখানে একটা জিনিস একটা আটকানো আছে, একটা স্প্রিং এইভাবে আটকানো আছে। সেই স্প্রিংয়ের সাথে একটা ব্লক ঝুলানো আছে। তুমি যদি স্প্রিংয়ে টান দাও, স্প্রিংটা কী করবে? এই পাশে একবার এই পাশে যাবে, একবার এই পাশে যাবে, একবার এই পাশে যাবে, একবার এই পাশে যাবে, আবার এই পাশে যাবে, আবার এই পাশে যাবে, এভাবে সে দুলতে থাকবে। সে যদি আবার এই ফর্মুলাটা মানে, তাহলে সেটাকে বলতে পারবো কি আমরা সরল ছন্দিত স্পন্দন গতি। বা স্প্রিংটাকে তুমি যদি এটা ছিল কি অনুভূমিকভাবে, তুমি যদি তখন উলম্বভাবে দাও স্প্রিংটাকে, এভাবে ঝুলাই দাও, তাহলে ঝুলায় ছাড়ি দিবা, এবার নিচে নামবে, নিচে নামলো, উপরে উঠবে, নামবে, উঠবে, নামবে, উঠবে, এইভাবে চলতে থাকবে। তাহলে এই স্প্রিংটা যদি আবার এ প্রপোর্শনাল টু মাইনাস এক্স এই ফর্মুলাটা মানতে শুরু করে, তাহলে এটাকে বলতে পারবো কি আমরা সরল ছন্দিত স্পন্দন। তো আমাদের বইয়ের মধ্যে সরল ছন্দিত স্পন্দনের যে দুটো নিয়ে উদাহরণ নিয়ে আলোচনা করা আছে, সেটা হচ্ছে সরল দোলক, আরটা হচ্ছে স্প্রিং। সো আমরা এই দুটো নিয়েই পরবর্তীতে আলোচনা করব। এখন আমরা সরল ছন্দিত স্পন্দন গতির ব্যবকলনীয় সমীকরণটা দেখব। তো আমরা সরল ছন্দিত স্পন্দন গতির জন্য ফর্মুলাটা শিখলাম যে এ সমানুপাতিক মাইনাস এক্স, এটা আমরা শিখছি কিছুক্ষণ আগে দেখলাম। আচ্ছা, তাহলে আমরা একটা ফর্মুলা জানি যে এফ সমান এম এ। এই ফর্মুলা কেউ জানে না, এমন স্টুডেন্ট খুঁজে পাওয়ার কি মুশকিল। এফ সমান এম এ। আচ্ছা, তো এই ফর্মুলার মধ্যে আমরা বলতে পারি যে আচ্ছা একটা জিনিস চিন্তা করি, এই ফর্মুলার মধ্যে স্বাধীন রাশি কোনটা, অধীন রাশি কোনটা? তাহলে অনেকে আমরা বলতে পারি যে স্বাধীন হচ্ছে এ, অধীন হচ্ছে কত এফ। আচ্ছা, এটা চিন্তা করো তো, ত্বরণ হওয়ার কারণে কি বল প্রয়োগ করছে? মানে ত্বরণ প্রয়োগ করছো বলেই বল প্রয়োগ হয়েছে নাকি? আসলে ত্বরণ স্বাধীন নাকি বল স্বাধীন? কথা হচ্ছে বল হচ্ছে স্বাধীন রাশি, কারণ বল প্রয়োগ করছো বলে ত্বরণ হচ্ছে, নট যে ত্বরণ প্রয়োগ করছো বলে বল প্রয়োগ হয়েছে, এমনটা কিন্তু না।
তাহলে ফর্মুলা যদি আমরা এইভাবে লিখতাম, এ সমান হচ্ছে এফ ডিভাইড বাই এম, তাহলে এইভাবে লিখলে হয়তো তোমাদের সুবিধা হতো। কারণ আমার সবসময় রাশির বাম পাশেটা হচ্ছে কি অধীন রাশি, ডান পাশে স্বাধীন রাশি থাকে, বাট এখানে উল্টাটা। তাহলে আমি বলতে পারি কি এ প্রপোর্শনাল টু এফ, মানে বল প্রয়োগ করব, যত বল বেশি প্রয়োগ করবো ত্বরণ তত বেশি হবে। আশা করি বুঝতে পারছি। বাট ত্বরণের কারণে বল প্রয়োগ হয়, এটা কিন্তু ঠিক না, এটা কিন্তু ভুল কথা। তাহলে এটা বলবো যে এ প্রপোর্শনাল টু এফ। আচ্ছা, দুটোই কিন্তু সমানুপাতিক সম্পর্ক এবং দুটো বাম পাশেই আছে কি আমাদের হচ্ছে ত্বরণ। তাহলে এই দুটো সমীকরণকে কম্বাইন করে আমি লিখতে পারি যে এফ সমানুপাতিক হচ্ছে -x, এই দুটোকে একসাথে করে। তাহলে এফ সমানুপাতিক -x সমানুপাতিক চিহ্নকে যদি উঠাই দিই, তাহলে একটা একটা কনস্ট্যান্ট চলে আসবে। তো কনস্ট্যান্টটা দিয়ে ফেললাম, কনস্ট্যান্ট। আচ্ছা, আমরা জানি আবার বল সমান কত জানি আমরা, ma - k × x। আচ্ছা, এখান থেকে আমরা ত্বরণ সমান লিখতে পারি -k ডিভাইড বাই m × x। আচ্ছা, পরবর্তীতে এই রাশিটাকে বাম পাশে নিয়ে আসি আমি, তাহলে a প্লাস k/m × x সমান হচ্ছে কত, 0। আচ্ছা, ত্বরণকে আমরা এই পুরো ত্বরণকে আমরা বলতে পারি কি সরণের একবার ডিফারেন্সিয়েশন করলে বেগ পাওয়া যায়, আর একবার ডিফারেন্সিয়েশন করলে ত্বরণ পাওয়া যায়। তো সরণের ডাবল ডিফারেন্সিয়েশন, সো লিখবো হচ্ছে d² x dt² প্লাস এই যে রাশিটা আছে এই রাশিটাকে আমরা ওমেগা স্কোয়ার ধরে নিলাম, ওমেগা স্কোয়ার × x। তাহলে ওমেগা স্কোয়ার সমান কত, k/m, অর্থাৎ ওমেগা সমান কত, √k/m। তাহলে এটা কি ধরলাম আমি, ওমেগা স্কোয়ার। এই যে রাশিটা পেলাম d² x / dt² প্লাস ওমেগা স্কোয়ার × x, এটাকে বলা হয় সরল ছন্দিত স্পন্দন গতির ব্যবকলনীয় সমীকরণ। এই সমীকরণটাকেই ধরে পরবর্তীতে আমাদের আরও জিনিস প্রুফ করা হয়েছে, সরণের সমীকরণ প্রুফ করা হয়েছে। সরণের সমীকরণ যেটা হয় x সমান হচ্ছে a sin ওমেগা t প্লাস ডেল্টা, এই সমীকরণটা পরবর্তীতে প্রুফ করা হয়েছে। আশা করি বুঝতে পারছি।